অভ্যুত্থানের যে স্পিরিট সেইটা অর্জন করার চাইতে ব্যক্তিগত লাভালাভের বিষয়ে তাদের মনোযোগ বেড়ে গিয়েছে। কে এমপি হবেন, কে মিনিস্টার হবেন, কে ভবিষ্যতের প্রধানমন্ত্রী, কে কিছু পয়সা করি বানাবেন, কে দলের মধ্যে বেশ কিছু পাবেন। যে সিস্টেমকে তারা একসময় বিরোধিতা করেছেন সেই সিস্টেমের সুবিধা নিয়ে পুরনো সিস্টেমের মতোই তারা রাজনীতি করছেন। তারা কোথাও গেলে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে, তারা কোথাও গেলে অন্য এলাকা থেকে পুলিশ, সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী এনে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদের জনসভায় রিকুইজিশন বাস বা রিকুইজিশন দিয়ে লোক পাঠাতে হবে, এবং তাদের মতামত ছাড়া রাষ্ট্র চলতে পারবে না। কোথাও তাদের মত না মিললেই তারা তত্ত্বাবধায়ক কি বলেন ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যে কোনো উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান, যে কারো যত্রতত্র সমালোচনা করেন। যে স্বাস্থ্য উপদেষ্টাকে তারা বসিয়ে 11 মাস ওইখানে তিন ছাত্র ছিল তার সাথে, হ্যাঁ, তিনজন ওইখানে বসে থেকে তারা কিছু বলেন নাই। এখন হঠাৎ করে তারা বলছেন এই স্বাস্থ্য উপদেষ্টাকে বেতন ভাতা ফেরত দিয়ে পদত্যাগ করতে হবে। তো কালকে ধরেন যদি এই যে ওনারা কেউ একজন রাজনীতি ছেড়ে দেয়, তাহলে কি যে এপিসির খরচ, তেলের খরচ, এগুলো ফেরত দিবে রাষ্ট্রকে? এইসব যে দাবি দেওয়া, এইসব যে যুক্তি উত্থাপন তারা করছেন, এইগুলার মধ্যেই তাদের দুর্বলতা প্রকাশিত হচ্ছে, যেটা জাহিদ বলেছে। সেগুলো কি শেষ পর্যন্ত রাজনৈতিক তর্কের মধ্যে থাকবে কিনা সেটা একটা যেমন আলাদা প্রশ্ন, এবং তার অন্যতম হচ্ছে যে তিনি কখনো ভাবেন নাই যে জুলাইকে মানি মেকিং হিসেবে ব্যবহার করা হবে, মেশিন হিসেবে। আসলেও কি জুলাই শুধুমাত্র মানি মেকিং মেশিন কিনা? না, আমি সেটা মনে করি না। কেউ যদি পথভ্রষ্ট হয়, তাহলে যেমন কয়েকজন মুক্তিযোদ্ধা পথভ্রষ্ট হয়েছেন বা গ্রুপ অফ মুক্তিযোদ্ধা, তাতে কি মুক্তিযুদ্ধ মানি মেকিং হয়ে যায়? সেটা হয় না। সেরকম জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যে নামেই ডাকেন, আমি অবশ্য ঠিক বিপ্লবের সব শর্ত এটা পূরণ করে নাই বলে আমি এটাকে বিপ্লব বলতে রাজি না। কিন্তু জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানও নষ্ট হয়ে যায় না যদি সেখানে জড়িত বহু লোক পরবর্তীতে অপরাধমূলক তৎপরতায় জড়িত হয়ে যান। এগুলা মূল স্পিরিটকে ক্ষতিগ্রস্ত কখনোই করে না। যেমন মুক্তিযুদ্ধের পরে বিভিন্ন রাজনৈতিক দল পথভ্রষ্ট হয়েছে, তাতেও কি মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়ে যায়? সেটা তো হয় না, ওই রাজনৈতিক দলের সেটা ব্যর্থতা। তো সেই কারণে আমি মনে করি যে এটা মানি মেকিং মেশিন জুলাই হয় নাই, কিন্তু জুলাইকে কাজে লাগিয়ে একদল লোক নিজেদেরকে মানি মেকিং মেশিনে পরিণত করেছেন। এবং এই মানি মেকিং প্রক্রিয়াটা কিন্তু একদম শুরু থেকে শুরু হয়েছিল। চাঁদাবাজির অভিযোগ কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আসতে শুরু করেছিল। চট্টগ্রামের এক সংগঠক টাকা তুলছেন সেই কথা বলে একটা জনসভা জাতীয় জায়গায় একদল লোক তাকে মারতে গিয়েছে। এখনও তার সেই সমন্বয়ক বা সংগঠক যাই বলেন, তার বিরুদ্ধে পোর্ট থেকে চাঁদা আদায়ের অভিযোগ আছে। এরকম বিভিন্ন জায়গাতে ছোট ছোট চাঁদাবাজের নাম তখন থেকে উঠে আসছিল, এবং সেইটারই একটা বৃহৎ প্রক্রিয়া পরবর্তীতে আমরা দেখেছি ডিসি নিয়োগের সময়, ডিসি নিয়োগ বাণিজ্য, যেটা এখন ওমামা বলছেন। তো তখন তো ওমামা বলেন নাই। তো মানুষ জানের ভয়ে 16 বছর চুপ করে থেকেছিল, কারণ গুম হয়, খুন হয়। এখন তো গুম খুন হয় না, এখন তো কেউ কাউকে তুলে নিয়ে যায় না, তাই না? এখন কথা বলার এত স্বাধীনতা আছে। আর সেই কথা বলার স্বাধীনতার জন্য যারা লড়াই করলেন, গুম খুনের বিরুদ্ধে যারা লড়াই করলেন, তারা কোন ভয়ে 11 মাস চুপ করে থাকলেন বা 10 মাস? এই ঘটনাগুলি এখন ঘটছে কারণ এখন তাদের মধ্যে ওই অভ্যুত্থানের যে স্পিরিট সেইটা অর্জন করার চাইতে ব্যক্তিগত লাভালাভের বিষয়ে তাদের মনোযোগ বেড়ে গিয়েছে। কে এমপি হবেন, কে মিনিস্টার হবেন, কে ভবিষ্যতের প্রধানমন্ত্রী, কে কিছু পয়সা করি বানাবেন, কে দলের মধ্যে বেশ কিছু পাবেন, এগুলো নিয়ে তাদের মধ্যে নানান দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে। এবং সেই দ্বন্দ্ব সংঘাতের ফলেই নানান ধরনের বিষয় উঠে আসছে। যেমন দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আপনি যে কথাটি বললেন, এটা প্রথমে একবার বিলুপ্ত করে দিতে চেয়েছিল, তারপর আবার সেটা রেখেছিল, সেইখানে মুখপাত্র হিসেবে উমামাকে রেখেছিল। একদল তাদের মধ্যে থেকে অভিযোগ করলেন যে উমামা নাকি ঠিক জোর করে এই আসনটা নিয়েছে, সে নাকি মানুষজনকে ঠিক এক ধরনের ইমোশনালি ইয়ে করে, তাদেরকে ব্ল্যাকমেইল শব্দটা ব্যবহার করতে চায় না, মানে ইমোশনালি অ্যাপিল জানিয়ে সে ওই জায়গাতে গিয়ে মুখপাত্র হিসেবে বসে পড়েছিল।